যেখানে আপনারা আমাদের কথা শুনছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, বেশ খানিকক্ষণ ধরে এই সভা চলছে। অধীরদা বলেছেন, রামদা বলেছেন, মিল্টনদা বলেছে। আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দু একটা কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতির নামে আমাদের রাজ্যে, আমাদের দেশে গত 10 বছর ধরে কি সার্কাস চলছে। একদিকে মোদী যদি এসে বলে যে দেশের লোক আমাকে ভোট দিয়েছে মানে আমি কি করব, আমি অযোধ্যায় একটা মন্দির তৈরি করব, তো পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয় না, এসে বলে যে আমি মন্দিরের পাল্টা হাসপাতাল বানাবো, স্কুল বানাবো। উনি বলেন তুমি যদি অযোধ্যায় মন্দির তৈরি করো তো পাল্টা আমি দীঘায় একটা জগন্নাথের মন্দির বানাবো। মোদী যদি এসে বলে আমি রামনবমীর মিছিল করব, তো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা এসে বলেন আমি হনুমান জয়ন্তীর মিছিল করব। কেউ বলে না কৃষককে তার ফসলের দাম দেব, কেউ বলে না খেটে খাওয়া মানুষকে তার ঘামের মজুরি দেব, কেউ বলে না ছেলে মেয়েদের হাতে কাজ দেব, চাকরি দেব। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা বসে কি দেখে, মোদী তাদের জন্য রামের মন্দির বানাবে, দিদি তাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, আর আমার আপনার ঘরের বেকার ছেলে মেয়েরা কি করবে, হাতে ফাঁকা বাটি নিয়ে ওই মন্দিরে সিঁড়িতে বসে দুহাত পেতে ভিক্ষে করবে। তারা জীবনে চাকরি বাকরি করবে না, কাজকর্ম করবে না। দিনের পর দিন আমরা এই দেখবো, বলুন তো, রাজনীতির নামে এই সার্কাস দেখবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম হচ্ছে না এইভাবে যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের, বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের অতীতে এত ঝগড়া হয়েছে, কি করে বাম কংগ্রেস এক জায়গায় এসছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ঝগড়া হয়েছে, তর্ক হয়েছে, সব সত্যি। তার থেকে বড় শক্তি এই, অতীতে আমাদের মধ্যে ভোটের লড়াই হয়েছে, কখনো কংগ্রেস জিতেছে, কখনো বামফ্রন্ট জিতেছে, কিন্তু জেতার পরে কেউ কারো মেম্বারকে কিনতে যায়নি, জেতার পরে কেউ কারো প্রধানকে কিনতে যায়নি, জেতার পরে কেউ কারো এমএলএ দল বদল করায়নি। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলায় ঘুরে ঘুরে বলছেন বাংলার মুসলমান যেন তৃণমূলকে ভোট দেয় বিজেপিকে ঠেকানোর জন্য, বাংলার ধর্মনিরপেক্ষ হিন্দু যেন তৃণমূলকে ভোট দেয় বিজেপিকে ঠেকানোর জন্য। আরে দিদি, 2021-এর আগে তো বাংলার মুসলমান, বাংলার ধর্মনিরপেক্ষ হিন্দু আপনাকে ভোট দিয়েছিল, তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে ঠেকানোর জন্য। আপনি তার বিনিময়ে কি করেছেন? আপনি তার বিনিময়ে এনআরসি এর নাম করে ভোটে জেতার পরে একটা 19 বছরের বাচ্চা ছেলে আনিস খান, সে লড়ছিল এনআরসির বিরুদ্ধে। আপনি রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে 19 বছরের আনিস খানকে খুন করলেন। আর সকাল বিকেল বাংলার মুসলমানকে যে এনআরসি করে বাংলাদেশ পাঠানোর হুমকি দিচ্ছিল আপনাদের বীরভূমের একটা ছেলে, এই এলাকার ছেলে মুস্তাফিজুর রহমান, আমি নাম করে বলছি, ছেলেটা আমাদের পার্টির কেউ হয় না, ছেলেটা কংগ্রেসের কেউ হয় না, একটা বাচ্চা ছেলে, কলেজে পড়ে, তৃণমূল ছাত্র পরিষদ করে, তৃণমূলের কর্মী। সে প্রশ্ন করেছিল ফেসবুকে, বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করেছিল যে বাবুলদা আপনি বলেন আপনি এত শিক্ষিত, আপনি কেমন শিক্ষিত? আপনার দলের নেতা দিলীপ ঘোষ বলেন নাকি গরুর দুধে সোনা পাওয়া যায়। উত্তরে বাবুল ওই তৃণমূলের একটা বাচ্চা ছেলে মুস্তাফিজুর রহমানকে ফেসবুকে লিখেছিল যে আগে তোমাকে এনআরসি করে তোমার দেশে পাঠাই, তারপরে চিঠি লিখে তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। আর যখন লিখেছিল কোন তৃণমূলের নেতার ক্ষমতা হয়নি নিজের দলের ছেলেটার পাশে দাঁড়াতে, আমরা বলেছিলাম কারো বাপের ক্ষমতা থাকলে, বাবুলের বাপের ক্ষমতা থাকলে মুস্তাফিজুর রহমানকে ভারত থেকে দাঁড়িয়ে দেখা। তারপরে যারা বামপন্থীকে সমর্থন করে, যারা কংগ্রেসকে সমর্থন করে, যারা মিল্টন রশিদকে ভালোবাসে, তাদের কথা ছেড়ে দিন। ওই তৃণমূলের একটা 19 বছরের ছেলে মুস্তাফিজুর রহমান, তাকে আপনি মমতা ব্যানার্জি কি দিলেন? সেই মুস্তাফিজুর রহমান এখন এই বীরভূমে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো মানুষের হাত থেকে ভোটের কালি উঠলো না, তার আঙুল থেকে ভোটের কালি উঠলো না। তার আগে আপনি বাবুল সুপ্রিয়কে এনে তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী বানিয়ে দিলেন। আপনি ভোট চাইছে বিরোধী মানুষের। মমতা ব্যানার্জি, আপনি এমন রাজ্য তৈরি করেছেন যেখানে আজকে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে, সেই কবরের ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ির চাকা চলে যায়। এই পশ্চিমবাংলা আপনি বানিয়েছেন মমতা ব্যানার্জি। তারপরে আপনি সিপিএম কংগ্রেসকে প্রশ্ন করছেন আমরা কেন জোট করেছি। আপনি জেনে রাখুন মমতা ব্যানার্জি, বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের অনেক ব্যাপারে মত মিলতে পারে, না মিলতে পারে, কিন্তু যে মানুষ আমাদেরকে চেনেন খালি তিনি নন, যে মানুষ আমাকে ভালোবাসেন, সমর্থন করেন খালি তারা নন। এই ভারতের যে সিপিএম কে সমর্থন না, কংগ্রেসকে সমর্থন করেন না, ফরওয়ার্ড ব্লককে সমর্থন করেন না, ভারতের সেই মানুষও জানেন যদি কখনো এমন দিন আসে যেদিন আমাদের দেশের সব রাজনৈতিক দল, আমাদের দেশের সব বিজেপির কাছে, আরএসএস এর কাছে বিক্রি হয়ে যাবে,
তাহলেও শেষ লড়াইয়ের দিনে ভারতের মাটিতে দু পতাকা দাঁড়িয়ে থাকবে, যে দুটো পতাকাকে আরএসএস কোনোদিন কিনতে পারবে না। কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা, এই দুটো পতাকা কখনো বিজেপির কাছে বিক্রি হয়নি, কখনো এই দুটো পতাকা বিজেপির কাছে বিক্রি হবে না। আজকে এই বীরভূমে জিততে হবে আমাদেরকে, বীরভূমে মিল্টন রশিদকে জেতাতে হবে। আপনাদের কাছে আবেদন করছি, খালি বীরভূমের জন্য নয়, বীরভূমের জন্য ভালো তো বটেই, এই বীরভূমকে একটা মাফিয়া কেন্দ্র বানিয়েছিল অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। জ্যোতি পঞ্চায়েত তৈরি করেছিলেন, 78 সাল পঞ্চায়েতের ভোট হয়েছিল। 78 সাল থেকে শুরু করে 5 বছর অন্তর অন্তর বীরভূমের মানুষ পঞ্চায়েতে ভোট দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডল এমন বীরভূম বানালো যে বীরভূমে গোটা পশ্চিমবাংলা পঞ্চায়েতের ভোট হয়, বীরভূমের মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেন না। আর মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত নাচতে নাচতে বলতো, হুমকি দিত রাস্তায় নাকি উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কাকে হুমকি দিত? আপনাদের মনে আছে সেই ভিডিও, আপনারা দেখেছেন। সিপিএম কে হুমকি দিত, কংগ্রেসকে হুমকি দিত, বিজেপিকে হুমকি দিত, আমাদের তো হুমকি দিত না। একবারও তো বলতো না সিপিএম বেরোলে দেখবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে, কংগ্রেস দেখবে, বিজেপি দেখবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে। অনুব্রত কি বলতো? পঞ্চায়েত ভোটের দিন বীরভূমের সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাবেন, পাড়ার মধ্যে উন্নয়ন দাঁড়িয়ে আছে, ফেরত বাড়ি চলে যাবে। সাধারণ মানুষকে, এমনকি যে মানুষ বুথে গিয়ে চুলে ভোট দেবেন সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আজকে অনুব্রতকে বলছি, ওই রাস্তায় বামফ্রন্ট দাঁড়িয়ে আছে, কংগ্রেস দাঁড়িয়ে আছে, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? আমাকে একবার চ্যালেঞ্জ করেছিল, এই আমি যখন এখানে এসে বসেছি, রামদা জিজ্ঞেস করছিলেন তোমার সাথে অনুব্রত ঝামেলা হওয়ার পরে তুমি তো এসছো বোধহয় তারপরে বীরভূমে। আপনাদের অনেকের মনে আছে, আমাকে টিভিতে চ্যালেঞ্জ করেছিল একবার, এই বোধহয় 2000 ভোটের সময় না, তার আগের বার ভোটের সময়। সকাল থেকে বুথ দখল হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে টিভিতে। আমায় চ্যালেঞ্জ করেছে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো, ক্ষমতা থাকলে বীরভূমের মাটিতে পা রেখে দেখাও। আজকে বলছি, অনুব্রতের কোনো চামচা যদি আমাদের কথা শোনে, তখন খুব হাততালি দিয়েছিল যে আমাদের নেতা কত বড় হলু, কিরম বলেছে দাঁড়িয়ে, দেখেছো? বলেছে কলকাতায় বসে আছিস, একবার বীরভূমের মাটিতে পা রাখ। এখানে পা রাখতে গেলে অনুব্রতের কাছ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে, ও বাবু অনুমতি দিলে তারপর আসতে পারবো বীরভূমে। খুব নেচেছিল তৃণমূলের চামচাগুলো, অনুব্রতের চামচাগুলো। এখন বলছি, আমরা দাঁড়িয়ে আছি বীরভূমের মাটিতে পা দিয়ে, তোদের বাপের ক্ষমতা থাকলে অনুব্রতকে এনেই মাটিতে দাঁড় করা, জীবনে পারবে না, জীবনে পারবে না। যা পাপ করেছে, আপনাদের বলছি, যা পাপ করেছে, পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু ওর পাপের বিচার, ওর পাপের বিহিত হয়ে ছাড়বে। একটা মায়ের চোখের জলকে আমরা ক্ষমা করবো না। যত মায়ের কোন খালি করেছে, সব পাপের বিচার হবে। দেখুন, আমি তৃণমূলকে চোর বলে আর বিজেপিকে দাঙ্গাবাজ বলে আর সময় নষ্ট করতে চাই না। আপনারা সবাই জানেন তৃণমূল চোর। তৃণমূলের এখন এমন অবস্থা, তৃণমূল নেতাগুলোর, ওদের বাড়ির লোকেরাও জানে না ওদের বাড়িতে শেষ কোন আসবাবটা মাইনের টাকায় কেনা হয়েছে। কিন্তু আমি আপনাদের বলছি, আমাদেরকে আপনারা জেতান, মিল্টন দাকে এখান থেকে জিতিয়ে আপনারা পাঠান। তার কারণ, আমরা জিতে গেলে, আমরা সুযোগ পেলে কতগুলো কাজ আমরা করতে চাই দেশের সরকারে গিয়ে, যে কাজগুলো আমরা করতে পারবো যদি আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি, সেই সমস্ত আগের বার আমাদের সরকার যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল, রামদাদেরকে আপনারা আশীর্বাদ করে পাঠিয়েছিলেন। রামচন্দ্র ডোম থেকে শুরু করে সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বীরভূমের মানুষের আশীর্বাদ দিয়ে যারা পার্লামেন্টে গেছিলেন, তাদের অংশগ্রহণে কংগ্রেসের নেতৃত্বে 100 দিনের কাজের আইন হয়েছিল। ওই 100 দিনের কাজকে মোদী মমতা মিলে বন্ধ করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু 100 দিনের কাজের টাকা চাইতে সুপ্রিম কোর্টে যেতে পারে না। উনি জানেন কাজের টাকা ওনার পেয়ারের ভাইরা মেরে খেয়েছে। আমরা বলছি, আগের বার আমরা 100 দিনের কাজ চালু করিয়েছিলাম আমাদের সরকার। আমরা এইবার জিতে আসলে 100 দিনকে 200 দিন, তারপর 200 দিনকে বাড়িয়ে মনরেগায় বছরে 365 দিনের কাজের আইন করা হবে। কাজ করার পরে 1 মাসের মধ্যে কাজের মজুরি আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যদি মিল্টন রশিদ জিতেছে, যদি শ্যামলী প্রধান জিতেছে এই বীরভূম থেকে, তারপরে আপনি কাজ করার পরে আপনার একে কাজের টাকা জমা পড়ে, কোন এলাকার কোন তৃণমূলের মাতব্বরের বাপ ঠাকুরদার ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে জব কার্ডটা আমাদেরকে দাও, ব্যাংকের পাসবইটা আমাদেরকে দাও, 5,000 টাকা তুমি রেখে বাকি টাকা তৃণমূলকে দিতে হবে। কারো ক্ষমতা হবে না এই রংবাজি করার, তোলাবাজি করার, যদি আমরা জিতেছি। 3 নম্বর কথা, আমাদের ইউপিএ সরকার আইন করেছিল 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা।
জ্যোতি বসু যে কাজ, বামফ্রন্ট সরকার যে কাজ বাংলায় করেছিল ৭০ দশকের শেষে গিয়ে, 2004-এ ইউপিএ সরকার সেই কাজ গোটা ভারতে চালু করেছিল। 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে টাকা লাগতো না। আমরা বলছি আমরা এইবার জিতে গেলে 12 ক্লাসকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন অব্দি নিয়ে যাওয়া হবে। গ্র্যাজুয়েশন অব্দি পড়াশোনা করতে কাউকে 1 পয়সা দিতে হবে না, বিনা পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করবে। এবং অধীর চৌধুরী যেটা বললেন, কংগ্রেস তাদের ইস্তেহারে বলেছে পড়াশোনা শেষ হওয়ার পরে প্রথম চাকরির দায়িত্ব দেশের সরকার নেবে। এই কাজ করার জন্য আপনারা আমাদেরকে সমর্থন করুন, আমাদের পাশে থাকুন। 4 নম্বর কথা, তপশিলি সমাজের মানুষের জন্য সামাজিক ন্যায়, চাকরিতে, শিক্ষায়, তার জন্য সংরক্ষণের সুযোগ। বিজেপির সরকার সংরক্ষণের সুযোগকে তুলে দিতে চায়, সেই কারণে ওরা জাতি গণনার ফল প্রকাশ করছে না। দেশে কতজন দলিত আছেন, কতজন আদিবাসী আছেন, কতজন মুসলমান আছেন, জাতি মুসলমান নয়, তাও ধর্মীয় হিসেব সে আলাদা হিসেব, কিন্তু জাতি গণনার ফল ওরা প্রকাশ করছে না। আজ বাদে কাল বলে দেবে ওরা সুযোগ পেলে। জাতির কত ভাগাভাগি আমরা জানি না, তাই রিজার্ভেশন আর থাকবে না। আমরা বামপন্থীরা বলছি, যদি আমরা জিতে গেছি, তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায়, চাকরিতে সংরক্ষণের সুযোগ খালি সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও সেই সুযোগকে প্রসারিত করা হবে, সেই ব্যবস্থা করা হবে। তপশিলি সমাজের মানুষের দিকে তাকিয়ে এই কাজ আমরা করব। এবং আমাদের 5 নম্বর কথা, আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে আমাদের সরকার দিনে 650 টাকা মজুরি দেওয়া হয়, কাজের মজুরি। আজকে এই বীরভূমে কদিন আগে আপনারা জানেন এই নলহাটির কাছে 4 জন ক্ষেত মজুর মহিলা ভোরের মধ্যে, শীতকালে কুয়াশার মধ্যে কাজ করতে যাচ্ছিলেন, পায়ে হেঁটে লরি মাটিতে পিষে দিয়ে তাদের চলে গেল। কেন কাজ করতে যেতে হলো? নিজের গ্রামে কাজ করলে মজুরি পাচ্ছিলেন 150 টাকা, পাশের গ্রামে যাচ্ছিলেন, ওখানে শুনেছেন কাজ করলে 180 টাকা মজুরি পাওয়া যাবে। ভাবতে পারেন 30টা টাকার জন্য 4 জন মহিলাকে রাস্তায় পিষে দিয়ে চলে গেল একটা ট্রাক। এই হচ্ছে পশ্চিমবাংলার চেহারা। আমরা বলছি কেরালায় যে 650 টাকা মজুরি দেওয়া হয়, ওই আইন আমরা সারা দেশে করব। অন্তত পক্ষে 650 টাকা একদিন কাজ করলে মজুরি, তার চেয়ে 1 পয়সা কম মজুরি দিয়ে কেউ আপনাকে কাজ করাতে পারবে না। ওই আইন আমরা চালু করব। আর শেষ কথা আপনাদের বলছি, আপনারা জানেন বিজেপি সততার বড়াই করে, মোদী, অমিত শাহ ওরা সততার বড়াই করে। তৃণমূল চোর তো বটেই, ওই তৃণমূলের মতো 100টা চোর মরলে তবে একটা বিজেপির মতো চোর জন্মায়। বিজেপি এত বড় চোর, কিন্তু ওদের সুবিধা কি? ওদের হাতে আইন ছিল, একদিন ওদের হাতে সিবিআই ছিল, ইডি ছিল, ওরা নিজেদের চুরিকে আড়াল করতে পেরেছে। আপনারা জানেন আমাদের দেশে শুভেন্দু তো বাচ্চা ছেলে, আমাদের দেশে 25 জন বড় বড় নেতা, নারায়ণ রানে থেকে শুরু করে, সিন্ডে থেকে শুরু করে, প্রফুল প্যাটেল থেকে শুরু করে, আসামের হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে 25 জন বড় বড় নেতা, যাদের নামে হাজার হাজার কোটি টাকার ঘাপলা ছিল, তারা বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই 25 জনের মধ্যে 23 জনের নামে ইডি, সিবিআই তদন্ত বন্ধ করে দিয়েছে। আমরা বলছি আমাদেরকে একটাবার সুযোগ দিন। যারা ভেবেছিল মোদির পায়ে ডাইভ দিয়ে তদন্ত বন্ধ করাতে পেরেছে, ওদের সবার তদন্তের খাতা খুলবে, সব কটা তদন্তের বন্ধ খাতা খুলবে। আমাদের রাজ্যেও শুভেন্দু থেকে শুরু করে যতগুলো বিজেপিতে গেছে, যতগুলো তৃণমূলের চোর গিয়ে ভেবেছে বিজেপিতে বাঁচবে, একটা চোর বাঁচবে না, সবার বিরুদ্ধে তদন্তের খাতা খুলবে, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। আপনাদের বলছি, মিল্টন রশিদের মতো একজন প্রার্থী এখানে রয়েছেন, এর আগে এমএলএ হিসেবে আপনারা কাজ করার সুযোগ দিয়েছিলেন। এই জেলার মানুষ আপনারা দেখেছিলেন মিল্টন রশিদ হয়তো 10টা কাজ করতে পেরেছে, হয়তো 2টো কাজ করতে পারেনি, কিন্তু আঙুল তুলে একটা লোক বলতে পারবে না মিল্টন রশিদ কোনোদিন 2 নয়া পয়সা দুর্নীতি করেছে, কারুর কাছে হাত পেতে কোনোদিন 2 নয়া পয়সা চেয়েছে। সৎ একজন নেতা, একজন সচ্চা নেতা, যাকে পয়সা দিয়ে কেনা যায়নি, যাকে লোভ দিয়ে কেনা যায়নি, যাকে প্রলোভন দিয়ে কেনা যায়নি, সেরকম একজন নেতা মিল্টন রশিদের মতো। আমাদের বহুদিনের পরিচিত মিল্টন দা, ওর মতো ভদ্র ছেলে খুব কম আছে। যে কোনো মানুষের সাথে এত মিষ্টি করে সম্মান দিয়ে কথা যা মিল্টন দা বলে, এরকম লোক খুব কম পাওয়া যায়। এটা যেমন সত্যি, তেমন আবার এটাও সত্যি, যখন লড়াইয়ের সময় আসে তখন চোখে চোখ রেখে কথা বলতে যা মিল্টন রশিদ পারে, সেটাও খুব কম লোক পারে। সেই বেলাও সবার সামনে থাকে মিল্টন রশিদ। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা মিল্টন রশিদকে আশীর্বাদ করবেন, জেতাবেন।
এখানে আমাদের পার্টির কর্মীরা যারা রয়েছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, সমর্থন করেন, যারা রয়েছেন, আপনাদের সবার কাছে বলছি, রামদাও নিশ্চয়ই বলেছেন, গৌতম দাও বলেছেন, আমি খুব বিনীতভাবে আপনাদের কাছে বলছি, এই কেন্দ্রে, বীরভূম কেন্দ্রে মিল্টন রশিদ খালি কংগ্রেসের প্রার্থী নয়, এই কেন্দ্রে মিল্টন রশিদ বামফ্রন্টেরও প্রার্থী, উনি সিপিআইএম এরও প্রার্থী। আমাদের জান প্রাণ দিয়ে লড়তে হবে, জান প্রাণ দিয়ে মিল্টন রশিদকে এখান থেকে শেখাতে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি এবং আপনাদের বলছি, দেখুন তৃণমূল যারা আপনারা জানেন, ওই অনুব্রতকে দেখেছিলেন, যে কদিন পুলিশ ছিল বলতো যে পুলিশের গাড়িতে বোম মারো, পাশে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিত। যেদিন পুলিশ থাকলো না, বাড়ি থেকে বার করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল, ওর পাশের বাড়ির লোককে বাসাতে আসলো না। এই হচ্ছে তৃণমূলের দৌড়। এরা টিকে আছে পুলিশের জোরে আর লোকাল বিডিও অফিসের জোরে। তৃণমূল কিরাম পার্টি জানেন তো? আপনার পাড়ার তৃণমূলের অফিসকে আপনারা 1 বছর বন্ধ করে রেখে দিন, তৃণমূলের কোনো অসুবিধা হবে না, তৃণমূল থাকবে। কিন্তু পাড়ার থানাকে একবেলা বন্ধ করে রাখুন, দেখবেন তৃণমূল উঠে যাবে। থানা না থাকলে, পুলিশ না থাকলে তৃণমূল থাকবে না। তাই যদি পঞ্চায়েতের মতো লোকসভাতেও গায়ের জোরে ভোট করতে আসে, বুথ দখল করতে আসে, আপনাদেরকে বলছি নিজের কোমরের জোরে বুথ দখল আটকাতে হবে। করতে গিয়ে ওদের কিছু করার ক্ষমতা নেই, পুলিশকে দিয়ে 4টে কেস কামারি মামলা মোকদ্দমা করবে। আপনাদের পরিষ্কার বলছি, ওদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, বুথ দখল আটকাতে গিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, আমাদের পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারি, প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারির দায়িত্ব আমাদের পার্টি নেবে। এবং আমাদের পার্টি খালি আমাদের কর্মীদের সঙ্গে, কংগ্রেসের কর্মীদের সঙ্গে নয়, অন্য কোনো দলের কোনো কর্মী তিনিও যদি আমাদের কথা শোনেন, আপনাকেও বলছি, তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়তে গিয়ে যদি আপনার ওপর কোনো আক্রমণ আসে, আপনার পাশে আপনার দল থাক কি না থাক, আপনার পাশে আমরা থাকবো, আমাদের দল থাকবে। আপনাদের সবার কাছে বলছি, একসঙ্গে লড়াই করে বুথকে পাহারা দিয়ে মিল্টন রশিদকে আপনারা জিতিয়ে পাঠাবেন। এখানে শতাব্দী রায় বলতেন না ক্যামেরার সামনে দাঁড়িয়ে, যদি আমাকে ফ্রিতে দেখতে চাও তাহলে আমাকে ভোট দিতে হবে, আর যদি পয়সা দিয়ে দেখতে চাও তাহলে আমাকে ভোট দিও না, সিনেমা হলে গিয়ে আমাকে পয়সা দিয়ে টিকিট কেটে তোমরা দেখবে। আমরা বলছি, মিল্টন রশিদকে যখন আপনারা জিতিয়েছেন, তখনও দেখেছেন ওকে আপনার বাড়ির সামনে, আপনার পাড়ায়। যখন মিল্টন রশিদ জেতেনি, তখনও কাউকে পয়সা দিয়ে টিকিট কেটে মিল্টন রশিদকে দেখতে যেতে হয়নি। তখনও সে দায় বেদায়, দরকারে অদরকারে মিল্টন দাকে পাশে পেয়েছে। আপনাদের ঘরের ছেলে ঘরেই থাকবে। টালিগঞ্জ পাড়া থেকে যে আসবে, আপনারা হারিয়ে দিলে টালিগঞ্জ পাড়ায় আবার ফেরত চলে যাবে। আপনারা সেই কাজ করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। আপনাদের আশীর্বাদে আমরা কাজ করার সুযোগ পাবো। আপনাদেরকে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো সবাই, নমস্কার।